এমন আমার মায়ের খাঁটি আপনি ধরবেন না আব্বা। মসজিদ বাড়ির উঠোন ছুঁড়ে যখন সবাই প্রস্তুতি নিচ্ছিল তাদের বাড়ির মেঝো বউয়ের লাশের খাটিয়া কাঁধে তোলার, ঠিক তখনই এই বাড়ির বড় মেয়ে কোথা থেকে এসেই নিজের বাবার দিকে ছুড়ে দিল এই কথাটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো সৃষ্টি হলো। চারিদিকে একটা উত্তেজিত পরিস্থিতি, সবার মুখে মুখে বিভিন্ন কথা, সব কথা মিলিয়ে একটা কেমন অদ্ভুত আওয়াজ হচ্ছে গম গম। তখনই হঠাৎ কোথা থেকে একজন কঠিন কণ্ঠের লোক বলে উঠল, তাহলে কে ধরবে তোমার মায়ের খাটিয়া? ধূসর। একটু আগের বজ্রপাতের মতো পরিস্থিতি যেন হঠাৎ করেই ঠাঁটা পড়ার মতো হয়ে উঠল। তখনই সেই ভারী কণ্ঠের লোকটা বলে উঠল, তাকে জিজ্ঞেস করেছো সে তোমার মায়ের খাটিয়ার দায়িত্ব নেবে কিনা? কথাটা হয়তো মেয়েটার পছন্দ হয়নি, তাই সে এগিয়ে বলল, যে কয়েকদিন পর আমার দায়িত্ব নেবে সে কি একদিনের জন্য আমার মায়ের দায়িত্ব নিতে পারবে না চাচ্ছু? এটা তো আমার দায়িত্ব। আজ যদি আমি ছেলে হতাম তাহলে তো এই দায়িত্ব আমার থাকতো। সে না হয় আমার হয়ে সেই দায়িত্ব পালন করবে। মা মারা গেছে ভোর রাতে, একেবারের জন্য তো দেখলাম না চোখের এক ফোঁটা জল ফেলতে, এখন এসেছো দায়িত্ব পালন করতে? কথাগুলো বলে উঠলেন শফিউল মোর্শেদ। ভাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে শমিউল মোর্শেদ বলে উঠলেন, ভাই একদম মায়ের মতো হয়েছে। একজন তো মরে গিয়েও আমাকে মুক্তি দিয়েছে, আরেকজন কাঁধে ঝুলিয়ে গিয়েছে। মা মারা গেছে, কোথায় কেঁদে কেঁদে ঘরের এক কোণে পড়ে থাকবে, তা না করে আমাদের দায়িত্ব শেখাতে এসেছে। সারা জীবন তোমার মায়ের দায়িত্ব পালন করেছি, আজও করতে চাইছি, এখানে তো কথা কিসের? আমার চোখের জলটা তুলে রেখেছি ফেলার মতো একটা স্থান বা কাঁধ পেলে ঠিক ফেলবো। তাই আমাকে নিয়ে মাথা না ঘামালেও চলবে। আর হ্যাঁ, আমার কথাই ফাইনাল। আমার মায়ের খাটিয়া আব্বা আপনি নন, ধূসর ধরবে। আর দায়িত্ব, কিসের দায়িত্বের কথা বলছেন আব্বা? আপনি দায়িত্ব পালন করতে জানেন? আপনাকে কেউ শিখিয়েছে দায়িত্ব পালন কিভাবে করতে হয়? আর আমার মায়ের নামে যদি একটা কথাও বলেন না, আমি এক সেকেন্ডও দেরি করব না থানায় যেতে। সব প্রমাণ আমার হাতের মুঠোয়। ভুলে যাবেন না, এখন আমাকে আটকানোর জন্য মা বেছে নেই। তাই আমি চাইলেই এ বাড়ির সবাইকে জেলের ভাত খাওয়াতে পারি, এমনকি আপনার গুণধর আম্মাকেও। তাই আমার মুখ খোলাবেন না। কথাগুলো শুনে শমিউল মোর্শেদ একটু দমে গেলেন, ফাঁকা নিঃশ্বাস ছেড়ে বললেন, আগে শুনে তো দেখ সে ধরতে চায় কিনা। বাবার মুখের কথা শুনে একটা বিচ্ছিন্ন হাসি দিল মেয়েটা, যে হাসির মানে হয়তো শমিউল কিংবা শফিউল রহমান বুঝলেন না। তাই তারা চেয়ে রইলেন সেই হাসি মাখা মুখের দিকে। মেয়েটি আস্তে আস্তে হেঁটে মায়ের খাটিয়ার একটু দূরে দাঁড়িয়ে থাকা লোকটির সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা যে তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে তা সে বুঝতে পেরেছে, কিন্তু নিচের পোছাপুছির ব্যাপারটা দূরে সরিয়ে সরাসরি প্রশ্ন করল, একদিনের জন্য আমার মায়ের ছেলে হতে পারবেন না? অদ্ভুতভাবে চেয়ে থাকা এই মেয়েটির দিকে এক নয়নে তাকিয়ে রইল ধূসর। মৃত্যুর খবর শোনা থেকে শুরু করে এখনো অবধি ধূসর এই বাড়িতেই আছে, কিন্তু যে মেয়েটার কেটে কেটে বাড়ি মাথায় তোলার কথা, যার কিনা কান্নার জন্য মুখের কথা হারিয়ে যাওয়ার কথা, তার মুখে এমন কঠিন কঠিন কথা শুনে ধূসর সত্যিই অনেক অবাক হচ্ছে। দুদিন আগেই এই অদ্ভুত মেয়েটার সাথে তার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। প্রথমে তার পরিবার এসে পছন্দ করেছিল, তারপর সে এসে দেখে নিজের মতামত জানিয়েছে। আজ যখন ভোর রাতে তার হবু শাশুড়ি মায়ের মৃত্যুর খবর শুনল, তখন ভেবেছিল হয়তো মেয়েটা কেঁদে কেঁদে বুক ভাসাবে, কিন্তু সে যে পুরো লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তারই সামনে। তার উপর নিজের বাবাকে সরিয়ে নিজের মায়ের খাটিয়ার দায়িত্ব তাকে দিচ্ছে। এই কথা ভাবতেই শরীরটা একটু কাঁপুনি দিয়ে উঠল ধূসরের। সে কোনো রকম নিজেকে সামলে বলল, পারবো। আমি আজকে নয়, সারা জীবনের জন্য ছেলের দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি সে সুযোগটা আমায় দেননি। যখন একদিনের জন্য সেই সুযোগটা পেলাম, সেটাই না হয় পালন করলাম। এটা বেশি হচ্ছে কিন্তু। সেটা না হয় আমার উপরেই ছেড়ে দিন চাচ্ছু। ভাইয়া সারো, কথা বাড়িও না, দেখতে হবে না কার মেয়ে। কথাটা শোনা মাত্রই মেয়েটা চোখ তুলে সামনে তাকাতেই ধূসর বলে উঠল, আঙ্কেল থাক না, উনি যা চাইছে সেটাই না হয় হোক, খুব বেশি ক্ষতি তো হবে না, তাই না? আর কোনো কথা বলতে পারলেন না শমিউল মোর্শেদ।
কারণ তার আগেই সবাই তাড়া দিলেন। একে একে নিচের দায়িত্ব ভাগ করে নিলেন সবাই। ধূসর তুলে নিল ভোর নামের অদ্ভুত সেই মেয়ের মায়ের লাশের খাটিয়া। আস্তে আস্তে সবাই পড়তে রইল কলেমা শাহাদাত, আশাহাদু আল্লাহ ইল্লাহ ইল্লিল্লাহ। সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে ভোর। কত স্বপ্ন, কত আশা দেখা হয়েছিল মাকে নিয়ে। আজ সেই স্বপ্ন পূরণ হবার আগেই মা চলে যাচ্ছে না ফেরার দেশে। কত শত বায়না, কত শত স্মৃতি জড়িয়ে বেঁচেছিল মাকে ঘিরে, তা অনায়াসেই শেষ হয়ে গেল। নিজের জন্য কতটা ছোট হয়েছে মা, কতটা কষ্ট সইতে হয়েছে তার হিসেব গোনা যাবে না। আর মেয়ে হয়ে সে কি দিল মাকে? কিছু না। হঠাৎ চোখটা জ্বলে উঠল, কিন্তু না, সে কাঁদবে না। সব সন্তানকে মা হারানোর জল ফেলতে নেই, তাই সেও ফেলবে না। তার এখনো অনেকটা পথ চলা বাকি, অনেককেই অনেক প্রশ্নের জবাব দেওয়া বাকি। তাই চোখটা কয়েকবার পলক ফেলে আবার তাকিয়ে রইল মায়ের শেষ বিদায়ের পালকির দিকে। যখন আস্তে আস্তে সব ঝাপসা হয়ে এলো, আর দেখা গেল না মায়ের শেষ বিদায়ের পালকিখানা, তখনই এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল ভোর। একটু আগে মানুষের ভিড়ে যেখানে পা রাখা দায়ী হয়েছিল, সেখানেই এখন একজন মানুষ নেই। প্রায় 10 মিনিট হয়েছে কবরস্থান থেকে ফিরেছে ধূসর। সে যেই তাকে রেখে সবাই যার যার ঘরে গেল, আর কাউকে দেখেনি সে। একটু আগে একটা মেয়েকে পাঠিয়েছে একটু ভোরকে ডেকে দেওয়ার জন্য। না, সেই মেয়েটা এসেছে না ভোর। সে তো চেয়েছিল কবরস্থান থেকেই বাড়ি ফিরতে, কিন্তু বিষয়টা লোকচক্ষু খারাপ দেখায়, তাই আবার ফিরে আসা। অবশ্য আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে একটু ভোরের সাথে দেখা করা। মেয়েটাকে যে অনেক কিছু জানানোর আছে, আজ না বললে হয়তো আর কখনো বলা হবে না। যে বিয়েটা ঠিক হয়েছে হয়তো সেটাও আর হওয়ার নয়। ধূসরকে তার ছোট বোন জানিয়েছিল ভোরের এই বিয়েতে কোনো মত নেই, আর যদিও সে মত দিয়ে থাকে তা শুধুমাত্র তার মায়ের জন্য। কিন্তু যেখানে তার মা বেঁচে নেই, সেখানে এই বিয়ে না হওয়ার সম্ভাবনা বেশি। তাই আজ কিছু অপ্রিয় সত্যি ভোরকে সে জানিয়ে যাবে, যা ভোরের মা ধূসরকে বলেছিল। বিকালেই মানুষটা তার সাথে দেখা করেছিল, আর ভোর রাতে তার মৃত্যু। সত্যিই মৃত্যু বড় আজব। কখন আসবে, কোথায় আসবে তা কেউ জানে না। চারিদিকে চোখটা বুলিয়ে ধূসর সামনে রাখা একটি কাচের গ্লাস তুলে নিল। ঢকঢক করে পানি পান করে গ্লাসটা রাখতেই একটি 16-17 বছরের মেয়ে বলে উঠল, আপনি ফিরে যান। আপু কাকিমার লাশ নেওয়ার পর যে দরজা বন্ধ করেছে, এখনও সেই দরজা খোলেনি। আমি অনেকবার ডেকেছি, কিন্তু আপু কোনো সাড়া দেয়নি। তুমি বলেছো আমার জরুরি কথা ছিল। জি ভাইয়া, বলেছি। ধূসর আশাহত হয়ে বাড়ির দিকে রওনা হলো, আর পিছনে ফেলে গেল এক অসহায় মেয়েকে, যে কিনা কয়েক ঘন্টা আগে নিজের জন্মদাত্রী মাকে হারিয়েছে। হাড় কাঁপা ঠান্ডায় ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছে ভোর। প্রায় ঘন্টা হয়েছে সে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। তার বুকে খুব জ্বলন হচ্ছে, কিছুতেই তার সেই জ্বালা কমছে না। এত ঠান্ডার মধ্যে পানিতে ভিজলেও তার 2 ঠোঁট একটু উহু করছে না। আজ 4 দিন হলো তার মা মারা গেছে। সেই যে দরজা বন্ধ করেছিল, তার পাশে একবার দরজা খুলেছিল সে, তার মাঝে একবার দরজা খুলেছিল সে, তাও তার মায়ের জন্য লোক দেখানোর জন্য যেদিন দোয়া করানো হলো সেদিন। তারপর আবার দরজা বন্ধ করেছে। কেউ আসেনি তাকে দেখতে, এমনকি তার জন্মদাতা পিতাও নয়। 2-3 বার এসেছিল তার বোন নামের একটি মেয়ে, যে কিনা তার সৎ বোন। এই বাড়িতে অনেকেই আছে তার আপন মানুষ, কিন্তু তারা সবাই নামমাত্র আপন। আসলে তারা সবাই পর। একটা জয়েন্ট ফ্যামিলিতে তো কম লোক না, তাদেরও জয়েন্ট পরিবার। এই পরিবারে তার আপন বলতে শুধু তার মা। আজ 4 দিন হলো সেই মা নামের মানুষটাও নেই। কি নিয়ে বেঁচে থাকবে সে? তার চেয়ে খুব কষ্ট হচ্ছে, আর সেই কষ্ট থেকেই বুকে জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করছে বুকের ভেতরে হৃদয় নামের সেই যন্ত্রটা। এত ঠান্ডা পানি দেওয়ার পরেও সেই হৃদয়টা ঠান্ডা হয়নি। আর কি দিয়ে হৃদয়টা ভেজালে ঠান্ডা হবে তা ভোর জানে না। আস্তে আস্তে বুকের জ্বালাটা চোখেও চলে এলো। চোখটা জ্বালা করতেই ঠান্ডার শরীরটা ভেঙে গড়িয়ে পড়লো ফ্লোরে। মার্বেল পাথরের মতো সাদা ফ্লোরটা কয়েক মুহূর্তেই লাল হয়ে গেল ভোরের রক্তে। মাথার পেছনে হাত দিয়ে সামনে আনতেই হাত ভরে উঠল রক্তে।
মুখে সেই বিচ্ছিন্ন হাসি দিয়ে আস্তে আস্তে চোখটা বুঝে নিল ভোর। এই বুঝি তার মৃত্যুর আগাম বাণী। সে বুঝি খুব তাড়াতাড়ি চলে যাবে তার মায়ের কাছে। কোনো কাজেই মন বসাতে পারছে না ধূসর। কখনো মন খারাপ হলেই সে গিটারে সুর তুলে মন ভালো করে, কিন্তু আজ সেটাও হচ্ছে না। কোনো নতুন সুর তো দূরে থাক, পুরাতন সুরগুলো গিটারে তুলতে পারছে না। মনটা বারংবার কিছু একটা বলার চেষ্টা করছে। আচ্ছা, মন কি কথা বলতে পারে? না, পারে না। নাকি পারে, তাও জানা নেই ধূসরের। অচেনা অজানা মেয়েটার জন্য বুকটা কেন জানি খা খা করছে। ভোর নামের মেয়েটার নাম ছাড়া আর তো কিছুই জানে না ধূসর, অথচ তার জন্যেই বুকের কোথায় যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে। ওই বাড়ির সবাই হয়তো একটু ভিন্ন, এটাই মনে হয়েছিল ধূসরের সেদিন। কিন্তু তার ধারণা সত্যি নাকি মিথ্যা তা অজানা। গিটারটা হাত থেকে রেখে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে সেদিনের কথা ভাবতে রইল, যেদিন সে প্রথম ভোরকে দেখেছিল। নামের সাথে তার খুব মিল ছিল। যেদিন তাকে প্রথম দেখেছিল, কালো রঙের কামিজের সাথে একটা কমলা রঙের ওড়না জড়িয়ে তার সামনে এসেছিল ভোর। কালো চুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল তার কপাল জুড়ে। হাতে ছিল মাটি, ঠোঁটে অমায়িক হাসি, যেন তার রূপ বহু গুণ বাড়িয়ে দিয়েছে সেই হাসি। সে আড়াল থেকেই দেখেছিল ভোরকে। কারণ ভোর কখনোই ধূসরের সামনে আসবে না, কারণ সেই বিয়েটাই করবে না। অবশ্য পরে এর কারণটা জেনেছিল ভোরের মায়ের থেকে। কিন্তু সে যেদিন ভোরকে দেখতে চায়, যদি ধূসর একবারও জানতো ভোর এই বিয়েতে রাজি নয়, তাহলে সে তার পরিবারকে কখনো হ্যাঁ বলতো না। তবুও এটাই ধূসর মনে করে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তাই তো ভোরের মা তাকে নিজের ভেবে সবটা বলেছেন। সবটা শুনে ধূসর কষ্ট পাবে নাকি আফসোস করবে, সেই হিসেবটাই বুঝে উঠতে পারেনি। সত্যিই জীবন বড় বৈচিত্র্যময়। ভদ্রমহিলাকে দেওয়া কথা সে রাখতে পারবে তো? যে পরিবারের সাথে এখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি, সেই বাড়িতে বারবার যাওয়া সম্ভব নয়। কিন্তু মনটা বার কয়েক ভেবেছে একবার যা। কিন্তু ধূসর মনের কথা মনের মাঝে সীমাবদ্ধ রেখে মনকে হুমকি দিয়েছে যে না, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে বারবার যাওয়া খারাপ দেখায়। হঠাৎ ফোনটা বেজে উঠতেই ভাবনায় ছেদ পড়ল। বিছানার এক কোণে পড়ে রয়েছে ফোনটা। হাতে নিতে নিতেই কেটে গেল। কল লিস্ট চেক করলেই দেখতে পেল এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। তাই কি ভেবে ফোন ব্যাক করতেই আবারও সেই নাম্বার থেকে কল বেজে উঠল। মাঘের শেষ ফাগুনের শুরু, তাও শীত যেন বহুগুণ। এই কনকনে শীতে যখন ভেজা শরীর আর ভেজা কাপড়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ভোর, তখন যেন কয়েক মুহূর্তেই ধূসর কণ্ঠনালীর ভাষা হারিয়ে ফেলেছিল। মুখের থেকে বার কয়েক একটা আওয়াজ হচ্ছিল, আল্লাহ সহায় হন। ধূসর যখন কল ব্যাক করতে যাবে, তখনই সেই নাম্বার থেকে দ্বিতীয়বার কল আসে। সে রিসিভ করতেই ওপাশ থেকে রিনা নামের একটি মেয়ে জানায়, আজ 4 দিন হয়েছে ভোর ঘরের দরজা বন্ধ করেছে। একবার শুধু খুলেছিল, তাও তার মায়ের দোয়া করানোর দিন, আর খোলেনি। যখন ধূসর সব শুনে প্রশ্ন করে এত কথা তাকে কেন জানানো হচ্ছে, তখন সেই মেয়েটি বলে সে ছাড়া আর কেউ ভোরকে আগলে রাখবে না। সে যেন খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে আসে। ধূসর এক প্রকার মনের সাথে যুদ্ধ করেই চলে এসেছে মোর্শেদ বাড়ি। যখন সে বাড়িতে ঢুকেছিল, তখন মনে হয়েছে সবকিছু স্বাভাবিক। বাড়ির প্রতিটি মানুষ নিজেদের নিয়ে ব্যস্ত ছিল, যেন কিছুই হয়নি। বিষয়টা ধূসরের অনেক অবাক লেগেছিল। তাই সে সরাসরি শফিউল মোর্শেদকে প্রশ্ন করে, ভোর কোথায়? ওনার সাথে আমার কিছু কথা আছে। কথাটা হয়তো এই বাড়ির কারো পছন্দ হয়নি। তাই তো শফিউল মোর্শেদের মা কুহিলি বেগম বলে উঠলেন, তোমারও তো কি দরকার? আর যদি বেশি দরকার হয় নিজে গিয়ে খুঁজে দেখো। এই কথা শুনে যখন ধূসর কিছু বলতে যাবে, তখনই বাড়ির সব মহিলারা মুখ ভেঙচি দিয়ে চলে গেল যে যার কাজে। বিষয়টা খুব অপমানজনক হলেও ধূসর তা গিলে ফেলল। তখনই কোথা থেকে রিনা নামের সেই মেয়েটি বলে উঠল, আমার সাথে আসুন। বার কয়েক দরজা ধাক্কা দিলেও যখন ভোর দরজা খুলল না, তখন রিনা বলল, ভাইয়া আপনি দরজাটা ভেঙে ফেলুন। কথাটা বলতে দেরি হলেও কথাটা কেড়ে নিয়ে শফিউল মোর্শেদের স্ত্রী আফিয়া বেগম বলে উঠল, তোর তো সাহস কম না রিনা, তুই ওই মেয়ের জন্য এত দামি দরজা ভেঙে ফেলার কথা বলছিস? যার প্রয়োজন ওই মেয়েকে
তাকে বল ওই মেয়ের জন্য যেন আমার বাড়ির কোনো ক্ষতি না করে। ধূসর আর এক দফা অবাক হলো তার কথা শুনে। এদের কাছে একজন মানুষের থেকে দরজার মূল্য বেশি হলো। এটাও তো জানে না মেয়েটা নিজের কোন ক্ষতি করেছে কিনা। সত্যি মানুষ ভারী আজব। ধূসর আফিয়া বেগমের মুখের উপর বলে দিল। এই দরজার মূল্য আমি চুকিয়ে দিব। কথাটা বলেই ধূসর দরজাটা ভাঙতে শুরু করলো, কিন্তু তার শক্তির কাছে দরজা হার মানল না। অনেক চেষ্টা করেও যখন দরজা ভাঙতে পারছিল না ধূসর, তখন কোথা থেকেই একজন শক্ত হাতের পুরুষ সামনে এসে বলল। সবকিছু সবাইকে দিয়ে হয় না। তারপর তারা দুজন মিলে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পুরো ঘরে চোখ বুলিয়েও ভোরকে কোথাও পাওয়া গেল না। তখন রিনা এক ছুটে ওয়াশরুমে চলে যায় চেক করতে। তখনই দেখতে পায় ভোরের করুণ অবস্থা। এক চিৎকার দিয়েই ওখানেই ভোরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ততক্ষণে ধূসর আর আফিম চলে আসে ওয়াশরুমে রিনার চিৎকার শুনে। আফিম আর ধূসর ভোরের এমন অবস্থা হয়তো আশা করেনি, তাই দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। দুজনের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় কয়েক মুহূর্তে। নিজেদের মধ্যে ফিরে আসে যখন রিনা আবারও দিতে পারে, কিন্তু এখন সঠিক সময় নয়। মূর্খের সাথে তর্কে না জড়িয়ে গাছের সাথে কথা বলা অনেক ভালো। ভেজা কাপড়েই ভোরকে নিয়ে বেরিয়ে এলো ধূসর। সেই বাড়ি থেকে বেরিয়েই ধূসর ভোরকে হসপিটালে ভর্তি করেছে। তারপর কেটে গেছে প্রায় পৌনে 6 ঘন্টা। এখনো ভোর চোখ খুলে সামনে তাকায়নি। আঘাতটা গভীর না হলেও অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ভোর অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সাথে আছে অতিরিক্ত মানসিক চাপ, খাওয়া দাওয়ার অনিয়ম। সব মিলিয়ে যেন মাঝ নদীতে নৌকা ফুটো হওয়ার মতো। জীবনের 27টা বছর চলে গেছে, কিন্তু কখনো এমন পরিবার ধূসর দেখেনি। কেমন পরিবার ভাবলেই কেমন লাগে। চোখটা একটু ঝাপসা হতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো ধূসর। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেওয়া। তখনই মনে হলো কেউ তার হাত খুব শক্ত করে আঁকড়ে ধরেছে। হাতের দিকে তাকালেই দেখা গেল ভোর খুব শক্ত করে ধূসরের হাত চেপে ধরে আছে। হাতটা ছাড়াতে চাইলেও পারল না ধূসর। আরেকটু চেষ্টা করতেই বুঝতে পারল ভোরের জ্ঞান ফিরছে। সে আস্তে আস্তে কিছু বলছে। হাত ছাড়ানো ছেড়ে দিয়ে কানটা এগিয়ে নিল ভোরের মুখের কাছে নিতেই শুনতে পেল। এভাবে ছেড়ে না দিলেও পারতে ফাহিম ভাইয়া। আজ মাও ছেড়ে গেছে, তুমিও তো সেই কবেই ছেড়ে গেছো। আজ আমি কি নিয়ে বেঁচে থাকবো? কি নিয়ে থাকবো বলো না, কি নিয়ে থাকবো? আর কিছু শোনা গেল না। বাকি কথাগুলো হাওয়ায় মিলিয়ে গেল। ধূসর ভাবতে রইল আফিমকে। কার কথা বলছে ভোর? এসব ভাবতেই একজন নার্স এসে বলল ভোরের জ্ঞান ফিরলে তাকে বাড়িতে নিয়ে যেতে পারে। কিছু ঔষধ তার নিয়মিত খাবার খেলেই ভোর সুস্থ হয়ে যাবে। সব শুনে ধূসর হ্যাঁসূচক মাথা নাড়িয়ে নার্সকে বিদায় জানালো। তখনও ভোর আঁকড়ে আছে ধূসরের হাত। উপায় না পেয়ে আবারও চেয়ারে বসে পড়ল ধূসর। তারপর প্রায় 10 মিনিট পর ভোর চোখ খুলে তাকায়। ভোরকে চোখ খুলে তাকাতে দেখে ধূসর স্বস্তির শ্বাস ফেলে। অবশেষে আপনি চোখ খুললেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে ভয় না দিলেও পারতেন। আপনার পরিবার কখন জানি আমায় মেরে চোরের অপবাদে জেলে ঢুকিয়ে দেয়। দেখেন, আমি এখনও বিয়ে শাদী করিনি। এই বয়সে জেলে টেলে যেতে পারবো না। পরে দেখা যাবে মেয়ের বাবারা আমায় তার মেয়ে দিল না এই বলে যে ছেলে মেয়ে চোরের অপবাদে
জেল খেটেছে। না ভাই, এটা হবে না। ধূসরের মুখে ফাজলামো কথা শুনে ভোর হেসে দিল, যা দেখে ধূসর বলল, এই ঠোঁটে শুধু হাসি মানায়, বিরহের ছাপ নয়। রাত অনেক হয়েছে, চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি। আপনার এমন অবস্থা ছিল যে রাগের মাথায় আপনার পরিবারকে কিছু না বলেই নিয়ে এসেছি। এমনকি তাদের আপনার অবস্থানও জানাতে পারেনি। উঠতে পারবেন তো? আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। ভোর উঠতে গিয়েও পারল না, মাথায় ব্যথা শুরু হলো। সেটা দেখে ধূসর নিজেই হাত বাড়িয়ে ভোরকে সাহায্য করলো উঠতে। তারপর হাসপাতালের সব মিটিয়ে ভোরকে নিয়ে বেরিয়ে পড়ল। একটি সিএনজি ডেকে তাতে চড়ে বসলো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তার মাঝে কিছু খাবার কিনে নিল ধূসর ভোরের জন্য। অনেকটা পথ সামনে তারা এগিয়ে গেল। হঠাৎ ভোর বলে উঠল। কটা বাজে? ধূসর হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল, 11:45। আচ্ছা, সামনে একটা ঝিল আছে, ওখানে একটু নিয়ে যাবেন? এত রাতে ওখানে যাওয়া ঠিক হবে? প্লিজ। ধূসর চেয়েও বলতে পারল না, আপনার শরীর ভালো না। এই অসুস্থ শরীর নিয়ে বেশিক্ষণ বাহিরে থাকা যাবে না, এতে আপনার আরো ক্ষতি হতে পারে। আপনার অনেকটা সময় বিশ্রাম নিতে হবে। তাই সে সিএনজি ওয়ালাকে বলল ঝিলের পাড়ে নিয়ে যেতে। সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে ঝিলের রেলিং ধরে দাঁড়ালো দুজন। চারিদিকে মানুষের সমাহার খুব কম, দু একজনকে দেখা যাচ্ছে। আর যত দূর চোখ যায় শুধু পানি। ঝিলের মাঝে চাঁদের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চাঁদের আলোয় ঝিলের পানি চিকচিক করছে। সেদিকেই তাকিয়ে আছে ভোর। আর ধূসর দেখছে অপূর্ব এক মোহনীয় নারীকে, যার সৌন্দর্য চাঁদের সাথে করলেও কম হবে। আকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারা যেন কথা বলছে, চাঁদ তাদের সাথে যোগ দিয়েছে, এমনটাই মনে হচ্ছে ধূসরের কাছে। দুজনেই ব্যস্ত, একজন আল্লাহর সৃষ্টি দেখতে আর একজন আল্লাহর সৃষ্টির সেরা মানুষ দেখতে। দুজনের চোখেই মুগ্ধতা। হঠাৎ সেই মুগ্ধতা ছেয়ে গেল অন্ধকারে। আকাশের দিকে চেয়ে ভোর হঠাৎ বলে উঠল, আজ আমার সেই ছোট্টবেলার নিজেদের ধারণাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে সত্যিকে মিথ্যে ভাবতে। ছোটবেলায় মা বলতো কেউ মারা গেলে সে নাকি আকাশের তারা হয়ে যায়। আজ সেই গল্পটাকে সত্যি ভাবতে ইচ্ছে করছে। আচ্ছা, যদি এই কথাটা সত্যি হয় তাহলে তো আমার মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে, তাই না? আমার মা না শুধু আমার কষ্ট দেখেছে, তার কষ্ট কখনো দেখায়নি। আমার মা না শুধু আমার কষ্ট দেখেছে, তার কষ্ট কখনো দেখেনি। তাহলে আজ যে আমার কষ্ট হচ্ছে, মা কি দেখতে পাচ্ছে না? এই একটা মানুষই তো ছিল যে আমার কষ্ট বুঝতো, আল্লাহ তাকেও আমার থেকে কেড়ে নিল। আচ্ছা, কথায় আছে আল্লাহ যা কেড়ে নেয় তার 1000 গুণ ফিরিয়ে দেয়। তাহলে আমার মাকে কেড়ে নিয়ে কি দেবে আমায়? মা, তুমি শুনতে পারছো আমার কথা? এই দেখো, এই বুকটায় জ্বালা করছে, শ্বাস আটকে আসছে। মা তুমি শুনতে পারছো আমার কান্না? তুমি দেখতে পারছো তোমার আদরের কন্যার মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে অনেক। মা, তুমি কথা বলো না। কিভাবে থাকবো আমি তোমায় ছাড়া? তুমি জানো মা, আজ 4 দিন আমি বালিশে মাথা দিই না, কারণ তোমার হাত ছিল আমার বালিশ। আজ 4 দিন আমি খাবার খাই না, তুমি জানো না? তুমি না খাইয়ে দিলে আমি খেতে পারি না। মা গো, ও মা, আমার কষ্ট হচ্ছে। ওই বাম পাশে ওই জায়গাটায় ব্যথা করছে। ভোরের এই অস্থিরতা দেখে ধূসর ভোরের পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিতেই ঝাঁপিয়ে পড়ল ভোর ধূসরের বুকে। হাউমাউ করে কাঁদতে রইল। আমার মাকে ফিরে আসতে বলুন না, বলুন না, তার জন্য তার মেয়ের কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। প্লিজ ধূসর, বলুন না, ওই পাষাণ মাকে বলুন না ফিরে আসতে। আল্লাহ এত কঠিন নিয়ম কেন বানালেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছে আল্লাহ? একজনই তো ছিল আপন বলতে, তাকেও কেন কেড়ে নিল? প্লিজ ধূসর, বলুন না আমার মাকে ফিরে আসতে। আমি যা পারছি না, এই ব্যথাটা যে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি যে রক্তে মাংসে গড়ার মানুষ, আমার যে খুব কষ্ট হচ্ছে। দেখুন আমার বুকটা কেমন ধুকধুক করছে। এই ব্যথা যে আপন কাউকে হারানোর ব্যথা, এটা যে সইতে পারছি না ধূসর। কথাগুলো বলেই আরো চাপটে ধরল ভোর ধূসরকে। ধূসর যেন নিজের কথা হারিয়ে ফেলল। কি বলে তাকে সান্ত্বনা দিবে তা যেন ধূসরের মস্তিষ্ক জানে না। দেওয়াল ঘড়িটা যখন জানান দিল রাত 1টা বেজে গেছে, ঠিক তখন মোর্শেদ বাড়ির গেটে এসে একটা রিক্সা থামল। রিক্সার সিটে বসে আছে দুজন তরুণ তরুণী। তরুণের বুকে লেপ্টে আছে তরুণী।
তরুণের বুকে লেপ্টে আছে তরুণী। তরুণীর প্রতিটা শ্বাস তরুণের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ঘুমে আচ্ছন্ন হওয়া তরুণী যেন খুব আরামেই আছে। ইচ্ছে করছে না এই আরামের ঘুমটা নষ্ট করতে, কিন্তু সব চাওয়া যে সবসময় পূরণ হয় না। তাই ধূসর চেয়েও পারছে না ভোরকে এই শান্তির ঘুমটা উপহার দিতে। তাই সে আস্তে আস্তে ভোরকে ডাকতে রইল। কয়েকটা ডাক দিতেই ভোরের একটু নড়ে চড়ে উঠল, কিন্তু তার ঘুম ভাঙল না। ঘন্টা খানেক আগের ভোরের সাথে এই ঘুমে বিভোর হওয়া ভোরের কোনো মিল নেই। 4 দিন আগের শক্ত কঠিন মেয়ের মাঝেও আজকের এই নরম তুলোর মতো মেয়ের কোনো মিল নেই। অনেক বেগ পেতে হয়েছে ভোরকে শান্ত করতে ধূসরের। অনেকটা সময় ব্যয় হয়েছে ভোরকে স্বাভাবিক করতে। তাই তো তাদের ফিরতে ফিরতে এত রাত হয়েছে। চাইলেই সে তার বাড়িতে নিয়ে যেতে পারত, কিন্তু ওই যে সব আশা পূর্ণ হয় না। তাই আবারও ভোরকে ডাক দিল ধূসর। এবার আর ভোর নড়ে চড়ে ঘুমিয়ে পড়েনি, এবার সে জেগে উঠেছে। রিক্সাওয়ালার ভাড়া বুঝিয়ে দিয়ে ভোরকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো ধূসর। সদর দরজা খোলা, ড্রয়িং রুমের আলো জ্বলছে। তাহলে কি কেউ ভোরের জন্য অপেক্ষা করছে? কারো কি টেনশন হচ্ছে ভোর কেন এখনো বাড়িতে ফেরেনি তাই? কিন্তু ধূসরের সমস্ত ভাবনা ভেঙে দিয়ে কেউ একজন বলে উঠল, কোন ভদ্রবাড়ির ছেলে মেয়ে এত রাত অবধি বাড়ির বাইরে থাকে না? গলাটা খুব চেনা লাগলো ধূসরের। তাই সে গলার স্বর অনুসরণ করে সামনে তাকাতেই দেখতে পেল তার বাবা দাঁড়িয়ে। নিজের বাবা সিরাজুল ইসলামকে দেখে থমকে দাঁড়ালো ধূসর। এত রাতে তার বাবা এই বাড়িতে, তাও তার সামনে দাঁড়িয়ে আছে। এই যে খুব ভালো ব্যাপার নয় তা সে ভালোই বুঝতে পারল, কিন্তু কিছু বলা বা বোঝানোর সময়ও এখন না। কিন্তু তবুও তার বাবাকে বোঝাতে হবে, না হলে যে তার বাবা তাকে ভুল বুঝবে। তাই সে কিছু বলার জন্য উদ্গ্রীব হলেই কোথা থেকে শফিউল মুর্শিদ এবং শমিউল মুর্শিদ বলে উঠল, দেখেন ভাই, দেখেন, নিজের চোখে দেখেন, আমরা ভুল বলেছি নাকি ঠিক? আপনার ছেলে কিভাবে একটা যুবতী মেয়েকে নিয়ে এত রাতে বাড়ি ফিরছে? লোক সমাজে আমরা মুখ দেখাবো কি করে? আর এই মেয়েকেই বা কি বলবো? যেমন মা তেমনি তার মেয়ে। এই মেয়ের মায়ের বংশে আছে ছেলেদের ফাঁসানো। আপনার ছেলেকেও ছাড় দিল না। আপনি আপনার ছেলেকে কি করবেন জানি না, কিন্তু আমি যে এই মেয়েকে ঘরে তুলবো না এটাই ফাইনাল। ভাইয়ের সাথে গলা মেলালো শমিউল মুর্শিদ, আর ঘৃণার দৃষ্টিতে চেয়ে রইল ভোর। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে তা এই বাড়িতে সে জন্ম না নিলে জানতে পারত না, আর কতটা নিচে নামবে তারা সেটাও জানে না ভোর। তাকে খারাপ বলছে তাতে ভোরের বিন্দুমাত্র আফসোস নেই, কিন্তু ধূসরকে? আমার সাথে না হয় তাদের শত্রুটা, কিন্তু ধূসর ধূসর কি করেছে? না, আর মুখ বুঝে থাকলে চলবে না। এবার কথা বলতেই হবে। একতরফা বিচার কখনোই করা উচিত নয়। কখনো কখনো শূন্য চোখে আমরা যা দেখি তা সত্যি নাও হতে পারে, আর সবাই যে সত্যি বলে তাও কিন্তু না। আমাদের মাঝে লুকিয়ে থাকে মানুষ নামের জানোয়ারগুলো। কিন্তু আফসোস কি জানেন, মানুষগুলো আর অমানুষগুলো দেখতে ঠিক একই রকম, তাই আমাদের চিনতে অসুবিধা হয়। কথায় আছে কি বলেন তো, জানোয়ার বললে মানুষ রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ তারা ভুলে যায় দুটোই পশু। তাই নিজের ছেলেকে অন্যের কথায় ভুল বুঝবেন। আমি খারাপ, তাই আমার কথা আপনাদের ভাবতে হবে না। আমাকে এরা জায়গা না দিয়ে কোথায় যাবে? এই বাড়ির মালিক আমি। তারা চাইলেও আমাকে তাড়িয়ে দিতে পারবে না, কারণ এতে তাদের আমও যাবে, ছালাম। আপনি ওনাকে নিয়ে বাড়িতে ফিরে যান। আর আপনাকে বলছি, যখন তখন কেউ ফোন করলেই আমাদের বাড়িতে আসবেন না, কারণ এই বাড়িতে মানুষের থেকে অমানুষের আনাগোনা বেশি। ভোর বলেই চিৎকার করে উঠল শমিউল মুর্শিদ। দয়া করে আর আপনার কণ্ঠকে বাজাবেন না। ওই কণ্ঠটা আমার কাছে কুকপক্ষীর মতো ভয়ঙ্কর লাগে। আপনি কুকপক্ষীর থেকেও ভয়ঙ্কর। কথাটা শেষ করতে পারল না ভোর। তার আগেই শমিউল মুর্শিদ ভোরের গালে চড় উঠালেন, কিন্তু সেই চড় ভোরের গালে পড়ার আগেই একটা শক্ত হাত ধরে ফেলল। ভোর চোখ বুজে নিয়েছিল যখন তার বাবা চড় তুলেছিল, কিন্তু যখন বুঝলো চড়টা তার গালে পড়েনি তখন সে চোখ খুলল এবং দেখলো তার বাবার হাত ধরে রয়েছেন সিরাজুল ইসলাম। লোকটা যে ঠান্ডা মাথায় কাজ করে তা ভোর কয়েক মিনিটেই বুঝে নিল। তিনি শমিউল মুর্শিদের হাতটা নামিয়ে দিয়ে বলল,
সব জায়গায় গায়ের জোর চলে না, কোথাও কোথাও মাথা কাজে লাগাতে হয়। এই কথা বলেই ধূসরের দিকে তাকালেন সিরাজুল ইসলাম। মাওলানা সাহেব অপেক্ষা করছে অনেকক্ষণ, তাকে আর বসিয়ে রাখলে চলবে না। চলো ধূসর, বাড়িতে ফিরতে হবে। কথাগুলো বলেই সিরাজুল ইসলাম ভোর এবং ধূসরের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে মাওলানা সাহেবকে বললেন বিয়ে পড়াতে। ধূসর ভোর যেন কয়েক মুহূর্তেই বরফের মতো জমে গেল। বুঝতে পারল না কি হচ্ছে আর কি হবে। কিছু বলতে চেয়েও যেন ধূসর কিছু বলতে পারল না। আর ভোর সে তো পুরো বরফের মতো জমে রইল। মাওলানা সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। ধূসর কিছু বলতে পারল না, তাই সে বসা থেকে দাঁড়িয়ে পড়ল।